গল্পের ছেলে শিক্ষায় তোমাদের আবারও স্বাগত। যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত গল্পখণ্ড থেকে তোমাদের একটি গল্প পাঠ করে শোনাব। আজকের গল্পের নাম হচ্ছে তর্ক ও পঞ্চাননের ডাকাত ধরা। কালীকান্ত ও তর্কাপঞ্চানন বর্ধমান জেলার মানকরের কাছাকাছি একটি গ্রামে বাস করতেন। সেই গ্রামের নাম পলাশবাড়ি। সেখানে চাষা, ধোপা, নাপিত, গোয়ালা, বাগদি ও কায়স্থদের বাস ছিল। বেশ সমৃদ্ধ পল্লী। হাটবাজার, পাঠশালা, চতুষ্পাটি সবই ছিল। হাটে ও বাজারে নানা জিনিসপত্রের আমদানি হতো। গ্রামের চারিদিক বেরিয়া খাল, দূরে দামোদরের একটা বাঁক। তখন রেলগাড়ি ওইদিকে যায় নাই। গ্রামের উত্তর ও পূর্ব দিগন্ত প্রসারিত বিশাল প্রান্তর। কালীকান্ত তর্কাপঞ্চানন সে গ্রামের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তর্কাপঞ্চানন মহাশয় ছিলেন ন্যায়শাস্ত্রের দিগ্বিজয়ী পণ্ডিত। দেশ বিদেশ হইতে তাহার যেমন নিমন্ত্রণপত্র আসিত, তেমনি ক্ষেতখামার, দিঘি পুষ্করিণী, আম, কাঁঠাল, নারিকেল ও তালের বাগান বা তালের বনেরও তিনি অধিকারী ছিলেন। সেই বনের পাশে ছিল একটা বিরাট দিঘি। দিঘির নাম কৃষ্ণা দিঘি। কালীকান্তের পিতা কৃষ্ণকান্ত শিরামণি মহাশয় গ্রামের লোকের জলকষ্ট দেখে একবার দেশ বিদেশ ঘুরিয়া যে অর্থ তৈজসপত্র লাভ করিয়াছিলেন, সে সমুদায় ব্যয় করিয়া ওই দিঘি খনন করিয়াছিলেন। দিঘির গভীর কালো জল ছিল সুপেয়। গ্রামবাসী নারী পুরুষ ছাড়াও দূর গ্রাম হইতে লোক আসিয়া ওই দিঘির জল কলসি ভরিয়া লইয়া যাইত। দিঘির নাম দেয়া হয়েছিল কৃষ্ণ দিঘি। লোকের মুখে মুখে হয়েছিল কৃষ্ণা দিঘি। এই দিঘির উত্তর পাড়ের মাঠের ধারে একদল বাগদি বাস করিত। কিন্তু এই মাঠ নয়, তর্কপঞ্চাননের বাড়ির উত্তরে যে মাঠ যোজন বিস্তৃত, সেই মাঠে প্রায়ই হইত ডাকাতি ও রাহাজানি। আশ্চর্যের বিষয় ছিল এই যে, বিশাল বিস্তৃত মাঠের মধ্যে একটি মাত্র তালগাছ ছিল। সেই তালগাছের কাছে ছিল আর একটি দিঘি। এই দিঘির নাম ছিল ডাকাতের দিঘি। ডাকাতেরা সেই পথে কোনো গ্রামের যাত্রীকে পাইলে তাহাকে মারিয়া ওই দিঘিতে ফেলিয়া দিত এবং তাহা সর্বস্ব লুঠিয়া লইত। ওই যে বাগদিদের কথা বলিলাম, তাহারাও ছিল ডাকাত। তবে তাহারা গ্রামের কোনো চুরি ডাকাতি বা রাহাজানি করিত না, তর্কপঞ্চাননের ভয়ে। বাগদিদের সর্দার নিতাইকে তিনি প্রতিদিন সকালে হাঁক দিয়া তাহার গতিবিধির সন্ধান লইতেন। কিরে নিতাই, বাড়ি ছিলিস তো? নিতাই উত্তর দিত, হ্যাঁ দেবদা। তর্কাপঞ্চানন বলিত, ওরে, চুরি ডাকাতি করে কারো পেট ভরে না, চাষবাস কর। আর ওসব করিস নে, একদিন ধরা পড়বি, কোম্পানির আমল। নিতাই করজোরে বলিত, আঙ্কে, সেসব জানি, বুঝিও সব, তবে শয়তানটা যে রাত দুপুরে জাগিয়ে তোলে। তর্কাপঞ্চানন নিতাইয়ের উত্তরে হাসিতেন মাত্র। এই নিতাই কিন্তু মনে মনে ছিল তর্কাপঞ্চাননের ভীষণ শত্রু। পলাশবাড়ি হইতে 4 কোষ দূরে ছিল থানা। থানার দারোগা ছিলেন পূর্ববঙ্গের একজন নামকরা পুলিশ কর্মচারী। ডাকাতেরা তাহার দাপটে ভয়ে ভয়ে থাকিত। তিনি সদরে লিখিয়া প্রায় 50 জন সেপাই শাস্ত্রী পুলিশ রাখিয়াছিলেন তাহার থানায়। তিনি প্রতিদিন একবার করিয়া ডাকাতদের ডাকাইয়া আনিয়া শাসন করিতেন। ডাকাতেরা জানিত ইহার মূলে আছে স্বয়ং তর্কপঞ্চানন। মাঝে মাঝে দারোগা রামসদন ভট্টাচার্য তর্কপঞ্চানন মহাশয়ের বাড়িতে আসিতেন এবং সব বিষয়ে সন্ধান লইতেন। এই জন্য ডাকাতেরা তর্কপঞ্চাননকে বড় ভালো চোখে দেখিত না। লোকে বলিত, তর্কপঞ্চাননের ঘরা ঘরা টাকা। ডাকাতেরা সুযোগ খুঁজিত কখন তর্কপঞ্চানন বিদেশে শিষ্য বাড়ি যান। নিতাই সর্দার বাইরের ডাকাতদের সে সংবাদ দিত, কিন্তু কোনোবারই সুযোগ পাওয়া যাইত না। তর্কপঞ্চানন মহাশয়ও তাহা জানিতেন। এই জন্য কোথাও যাইবার সময় সঙ্গে লইতেন 4 জন ছাত্র আর কানাই ও বলাই নামে 2 জন গোয়ালা মল্ল। কানাই ও বলাই ছিল বলিষ্ঠ জোয়ান মানুষ। লাঠি ধরিতে ও তলোয়ার খেলিতে তারা ছিল অদ্বিতীয়। 100 জন ডাকাত দস্যুকে ঠেকাইবার শক্তি ছিল তাদের। আর তর্কপঞ্চানন মহাশয় নিজেও ছিলেন দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ। 50-এর উপর বয়স হলেও তার ঋজু দেহ, সবল বাহু এবং দ্রুত গমনক্ষম পদযুগল, দিব্য গৌরকান্তি, চঞ্চল চর্চিত ললাট প্রভৃতি ও সতর্ক গতিবিধির জন্য কেহ তাকে আক্রমণ করতে সাহসই করত না। তিনি যে শুধু শাস্ত্র ব্যবসায় করতেন তা নয়, লাঠি ধরিতে এবং তলোয়ার খেলিতেও ছিলেন দক্ষ। কিন্তু গোপনে গোপনে ডাকাত দল পরামর্শ করিয়াছিল, মরি আর বাঁচি, একদিন তর্কাপঞ্চাননের বাড়ি ডাকাতি করতেই হবে। আশ্চর্যের বিষয়,
সেই ষড়যন্ত্রের মূলে ছিল নিতাই সর্দার। সেবার তর্কাপঞ্চন মহাশয় নবদ্বীপ গিয়েছেন। নিতাইয়ের বাড়িতে হইল ডাকাতের বৈঠক। বৈঠকে স্থির হলো আমাবস্যার রাত্রিতে তর্কাপঞ্চনের বাড়িতে হানা দিতে হবে। ভিন গায়ের ডাকাতেরাও সেই কথাই সায় দিল। শ্রাবণ মাস, মাঝে মাঝে বজ্র নিরাদ হইতেছে, অবিশ্রান্ত বৃষ্টি, ঝমঝম শব্দ, রাত্রিতে ঝড় বাদল হইতেছে। এমন সময় ডাকাতেরা পূর্ব পরামর্শ মতো তর্কপঞ্চনের বাড়ি ঘিরিয়া ফেলল। ডাকাতেরা ঝড় বাদলের দিনে সুযোগ বুঝিয়া চুপি চুপি পা ফেলিয়া আসিলেও জলকদার জন্য তাহাদের পায়ের ছুপ ছুপ শব্দ হইতেছিল। এদিকে পাকা ঘরের মধ্যে একখানা বড় তক্তপোষের উপর তর্কাপঞ্চন মহাশয় শুইয়া আছেন। মেঝেতে তাহার স্ত্রী জগদম্বা দেবী বসিয়া গল্প করিতেছেন। ডাকাতেরা জানিতে পারে নাই যে সেদিন সন্ধ্যার আগে তর্কাপঞ্চন মহাশয় নবদ্বীপ হইতে বাড়ি ফিরিয়াছেন। কাজেই নিরাপদ মনে করিয়া সেই ভীষণ দুর্যোগের দিনে তাহারা ডাকাতি করিতে আসিয়াছিল। জগদম্বা দেবী বলিলেন, শুনেছ, বাইরে মানুষ এসেছে। তর্কপঞ্চন উত্তর দিলেন, এই দুর্যোগে কি মানুষ বেরোতে পারে? ব্রাহ্মণী বলিলেন, ওই শোনো শব্দ। তর্কপঞ্চন বলিলেন, ও শব্দ তো গরুর পায়ের। গরুর 4টে পা, তার পা ফেলার শব্দ আর মানুষের পা ফেলার শব্দ কি বুঝতে পারো না? এই কথা বলিয়া জগদম্বা দেবী একটা হাঁড়ি উপর করিয়া তাহার ভিতর ঘরের প্রদীপটি লুকিয়া রাখিলেন। তারপর তর্কপঞ্চনকে বলিলেন, উঠে বসো, লাঠিটা আর সরকিটা হাতে নাও। এইবার তর্কপঞ্চন মহাশয় বুঝিলেন যে বামনির অনুমান অসত্য নয়। তিনি একটা জানালার পাশে আসিয়া উহা একটু ফাঁক করিয়া দেখলেন বাইরে অনেক লোক, সকলের হাতে রকমারি হাতিয়ার। একবার বিদ্যুতের চমকানিতে দেখিতে পাইলেন তাহার প্রজা নিতাই বাগদি দস্যুদের অগ্রণী হইয়া পথ দেখাইতেছে। বিকট চেহারা ডাকাতদের, মাথার ঝাঁকড়া চুল বাহিয়া বৃষ্টির জল ঝরিয়া পড়িতেছে। সকলের হাতে লাঠি, সরকি কিংবা তলোয়ার। জগদম্বা দেখিতে পাইলেন জানলার নিচে একদল লোক শীত কাটিতেছে। ভিতর হইতে ঢালু ভাব ও পরিমাণে বৃহৎ, আর 2-4খানি ইট খসাইলেই পথ পরিষ্কার হয়। জগদম্বা দেবী ভয়ে কাঁপিতে কাঁপিতে আসিয়া চুপি চুপি স্বামীকে বলিলেন, একদিকে সিধেল চোর আর একদিকে ডাকাত, আর রক্ষে নেই, বলো তো কী করি? তর্কপঞ্চন বলিলেন, চুপ করো, দেখে নেব কেমন ডাকাত। এই বলিয়া তিনি শক্ত করিয়া মালকোচা মারিয়া কাপড় পরিলেন, পৈতাটা মালার মতো করিয়া গলায় দিলেন এবং বামনিকে বললেন, দেখো বামনি, ভয় নেই, তুমিও কাপড় কোমরে বেঁধে এসো। যেমন সিধেল চোরেরা ঘরে ঢুকতে চেষ্টা করবে, তেমনি পাঁঠা বলি খাঁড়া দিয়ে দেবে মায়ের নামে বলি। আমি সদর দরজায় আছি, জয় মা কালী। বামনি বলিলেন, কানাই বলাইকে কী করে খবর দিই বলো তো? তর্কপঞ্চন বললেন, দাঁড়াও, আমি দিচ্ছি। একদিকে ডাকাতেরা 3-4 জন আসিয়া সদর দরজায় হুড়মুড় করিয়া ধাক্কা দিতেছে, দরজা খোলো, নইলে কেউ প্রাণে বাঁচবে না। তর্কপঞ্চন ভিতর হইতে হুঙ্কার দিয়ে বলিলেন, নিতাই, আজ তোর একদিন কি আমারই একদিন, দাঁড়া, এক পা নড়বি না, আমি খুলে দিচ্ছি দরজা। এ তল্লাটে কে এমন ডাকাত আছে যে তর্কপঞ্চনের বাড়ি ডাকাতি করে? দেখি তোদের কার কয়টা মাথা। নিতাই তো তর্কপঞ্চনের হুঙ্কার শুনিয়া অস্থির। উত্তর হলো একসঙ্গে ভীষণ হারে রে রে শব্দে। একদল ডাকাত জয় মা কালী বলিয়া চেঁচায় উঠিল। সেই চেঁচানিতে কানাই ও বলাই সর্দার এবং ছাত্রের দলও সজাগ হইয়া বাড়ির দিকে ছুটি আসিল। সেকালে গ্রামের লোকেরা দস্যু ডাকাতের হাতে হইতে রক্ষা পাইবার জন্য লাঠি খেলিতে, তলোয়ার চালাইতে এবং সর্বপ্রকার হাতিয়ার ধরিতে জানিত। নতুবা সেকালে গ্রামে বাস করা কঠিন ছিল। একদিকে কানাই বলাই আর একদিকে ডাকাতের দল। বৃষ্টির ও ঝড়ের বেগ তখন অনেকটা কমিয়াছে, রাত্রিও প্রায় শেষ হইয়াছে। দুরুম দুরুম রব আরম্ভ হইল দালানের দরজায় ধাক্কা। নিতাই বাগদি চিৎকার করিয়া কহিল, ঠাকুর, এইবার তোমার মাথা নিয়ে তবে ছাড়ব, দেখি কে তোমায় বাঁচায়। বেঈমান, তোর এত বড় সাহস, এত বড় নিমুখ হারাম তুই! এই বলিয়া তর্কপঞ্চন মহাশয় নিচে দরজা খুলিয়া বাহির হইলেন এবং উঠানে নামিয়ায় বাঘের মতো ঝাঁপাইয়া পড়লেন নিতাইয়ের উপর। নিতাইয়ের মাথার ঝাঁকড়া চুল ধরিয়া এমন টান দিলেন এবং দমাদম করিয়া তাহার বুকে অনবরত এমনভাবে লাঠির আঘাত করিতে লাগিলেন যে নিতাই প্রথমটাই একেবারে অচেতন হইয়া পড়িল। পরে অবস্থা বুঝিতে পারিয়া তর্কপঞ্চনকে জড়াইয়া ধরিল।
দুজনে আরম্ভ হইল লাঠালাঠি জপটাজপটি। ওদিকে কানাই ও বলাই লাফ দিয়ে আসিল উঠানের উপর। ছাত্রদের ও কানাই বলাইয়ের অদ্ভুত পরাক্রমে ডাকাতেরা প্রমাদ গুনিল। বলাইয়ের ও কানাইয়ের লাঠির ঘায়ে কোনো ডাকাতের পা ভাঙিল, কারো হাত ভাঙিল, কেহ পালাইয়া গেল। চারিদিকে ডাকাতদের এবং কানাই বলাই ও শিষ্যদের চিৎকারে হৈ হৈ কাণ্ড বাঁধিয়া গেল। এদিকে অসাধারণ শক্তিশালী তর্কাপঞ্চনের আক্রমণে নিতাই বারবার করুণ কণ্ঠে বলিতেছিল, ঠাকুরমশাই ছেড়ে দিন, আর ডাকাতি করব না। ইতিমধ্যে কানাই ঠাকুরমশাইয়ের সাহায্যের জন্য ছুটিয়া আসিয়াছে। ওদিকে নিতাইয়ের দল নিতাইকে তর্কাপঞ্চনের কবর হইতে ছাড়াইবার জন্য চেষ্টা করিতেছে, কিন্তু কানাই ও শিষ্যদের আক্রমণে তাহারা যেদিকে পারে পালাইতে আরম্ভ করিল। অন্যদিকে জগদম্ব ঠাকুরুন যেমন একটা চোর শীতের ভিতর দিয়ে পা বাড়াইল, অমনি খড়গ দিয়া দিলেন এক কোপ। তাহার অবস্থা দেখিয়া অন্য চোরেরা তাহাকে ফেলিয়াই ভয়ে ভয়ে ছুটিয়া পালাইল। বাহিরের গোলমাল শুনিয়া জগদম্ব দেবী প্রাঙ্গণে আসিয়া দেখিলেন তর্কপঞ্চনকে ডাকাতেরা আক্রমণ করিয়াছে। তখন তিনি চুপ করিয়া থাকিতে পারিলেন না। খাঁড়া হাতে করিয়া উন্মাদিনীর মতো ছুটিয়া আসিলেন এবং ডাকাতদের যাহাকে পাইলেন তাহাকে আঘাত করিতে লাগিলেন। সেই শক্তিশালিনী নারীকে আলুলায়িত কেশে ও বিশ্বস্ত বেশে দেখাইতেছিল রণরঙ্গিনী কালিকার মতো। পরস্পর জপটাজপটি ও আঘাতের পর আঘাতে নিতাই ও তর্কপঞ্চরণ উভয়ে অচৈতন্য প্রায় হইয়া পড়িয়াছিল। প্রভাত হইলে গ্রামের লোকেরা দেখিল কয়েকজন ডাকাত ধরাশায়ী হয়ে পড়িয়া আছে। বাড়ির চারিদিকে রক্তে রঞ্জিত, বাড়ির ভিতর একটা পা কাটা চোর পড়িয়াছে। সকলে মিলিয়া তর্কপঞ্চন মহাশয়কে ধরাধরি করিয়া ঘরে লইয়া গেল এবং তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিল। তাহারা নিতাই ও অন্যান্য ডাকাতদের শক্ত করিয়া বাঁধিয়া বাহিরের ঘরে রাখিয়া দিল। থানার খবর দিলে রামসদয় দারোগা সদল বলে তর্কপঞ্চনের বাড়ি আসিলেন। দারোগাবাবু সব দেখিয়া শুনিয়া ডাকাতদের চালান দিলেন। তর্কপঞ্চনন মহাশয় তখন অনেকটা সুস্থ হইয়াছিলেন। দারোগাবাবু তাহার মুখে সব কথা শুনিয়া কহিলেন, তর্কপঞ্চনন মহাশয়, আপনি শুধু পণ্ডিতই নন, রণপণ্ডিতও বটেন। ধন্য আপনি। বিচারে চোর ও ডাকাতদের গুরুতর দণ্ড হইল। সেকালে সেই অঞ্চলের লোকের মুখে মুখে শোনা যাইত তর্কপঞ্চনের ডাকাত ধরা এই সত্য কাহিনী। এই ঘটনার পর ওই গ্রামে আর ডাকাতি হয় নাই।